দেখুন কিভাবে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করা হচ্ছে। প্রথমে এখানে বলে যে পারিবারিক তথ্য ও সংগ্রহের ফর্ম। প্রথমে চেয়েছে যে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে আমি একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তপন মণ্ডল। আধার কার্ডে যে নামটা আছে সেটাই লিখেছি, তপন মণ্ডল। তার জন্ম তারিখ, দিন মাস বছরে 5/5/1982। এবার পরিবারের প্রধান যেহেতু তপন মণ্ডল, তাহলে এখানে পুরুষ। এবার একটা কোনো পরিবারে প্রধান কোনো মহিলা হতে পারে, দেখা যাচ্ছে যে পরিবারের সেই পুরুষ ব্যক্তি অর্থাৎ বাবা মারা গেছে, মা হতে পারে, তখন কিন্তু এখানে ফিমেল বা মহিলা হবে। ঠিক আছে। পরিবারের প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, যে প্রধান তার এখানে আধার নাম্বার 12 সংখ্যার লিখেছি। এবার তো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, দেখবেন যে যেটা ডিজিটাল রেশন কার্ড সেখানে নিচে ফ্যামিলি আইডি লেখা থাকবে, এটা হচ্ছে 10 সংখ্যার। আমি এখানে ধরে নিয়েছি যে পরিবারের সদস্য সংখ্যা 4। এবার কোনো পরিবারের বাবা মা, তাদের দুটো সন্তান আছে, সেরকম পরিবার হচ্ছে 4জন সদস্য। আবার কোনো পরিবারে দেখা যাচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি বাদেও 5জন সদস্য, অর্থাৎ মোট 6জন সদস্য হতে পারে। তাহলে 4জন ধরেই আমি এটা ফিল আপ করেছি। ঠিকানাটা সম্পূর্ণ লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট, আর হচ্ছে পিন নাম্বার। ঠিক আছে। এটা স্থায়ী ঠিকানাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরিফিকেশন হবে। যোগাযোগ নাম্বার, যে বিশেষত পরিবারের যে প্রধান মানে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে প্রধান, তার যে আধার নাম্বার, তার সাথে যে মোবাইল নাম্বার কানেক্টেড করা আছে সংযুক্ত, সেই মোবাইল নাম্বারটাই দেবেন। আচ্ছা, এবার বলছি তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। তাহলে এবার প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এগুলো লিখতে হবে। এইবার মনে রাখবেন যে পরিবারের প্রধান, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন তপন মণ্ডল লিখেছি, তাহলে এখানে পরিবারের প্রধান হচ্ছে তপন মণ্ডল। এবার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তপন মণ্ডল তো পুরুষ, তার জন্য তো করছি না, এই জন্য হ্যাঁ দেওয়ার দরকার নেই। তাহলে যে প্রথম সদস্য তার নামেই অন্নপূর্ণা যোজনাটি হবে। তাহলে তার নাম হচ্ছে ধরুন সুনন্দা মণ্ডল, তার জন্ম তারিখ দিয়েছি, লিঙ্গ হচ্ছে ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এবার পরিবারের প্রধানের সঙ্গে ধরুন হাউস ওয়াইফ যদি হয় গৃহ করতে, তাহলে এখানে হাজব্যান্ড মানে প্রধানের সাথে তার সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড। আচ্ছা, আধার নাম্বার 12 সংখ্যা দিয়ে দেবেন। যে অন্নপূর্ণা যোজনার আবেদন করছে তার আধার নাম্বারটা দেবেন। এবার অপর যে সদস্যগুলো থাকবে, ধরুন তপন মণ্ডল, তার ওয়াইফ হচ্ছে সুনন্দা মণ্ডল, তাদের ছেলে মেয়ে, ধরুন একটা মেয়ে শ্রেয়া, তার জন্ম 5/6/2010, তাহলে সে তো লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না, লিঙ্গ হচ্ছে ফিমেল, তাহলে এখানে হ্যাঁ দেওয়ার দরকার নেই। একমাত্র যে সদস্য অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হতে চায় তাদেরই এই সদস্য একে রাখবেন এবং হ্যাঁ দেবেন। ঠিক আছে। আর যদি কোনো পরিবারের দুজন মানে অ্যাপ্লিক্যান্ট হয়, তাহলে দুটো ফর্ম ফিল আপ করবেন, একসাথে দুটো করবেন না। এবার দেখুন দ্বিতীয় পেজ বলেছে পরিবারের সদস্য 3 নম্বর, তাদের একটি ছেলে আছে, তাহলে রিপন মণ্ডল, তার জন্ম তারিখ, লিঙ্গ মেল, তাহলে তার আধার কার্ড দিয়ে দেবেন। এইবার এই ক্ষেত্রে আমি ধরে নিই যেহেতু বাবা মা, এক ছেলে এক মেয়ে, সেক্ষেত্রে 4জন ধরেছি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও আর 3জন সদস্য হচ্ছে। এবার কোনো পরিবারে যদি আরও মোট সদস্য সংখ্যা মানে পরিবারের প্রধান ছাড়াও যদি 5জন থাকে, তাহলেও এখানে এটে যাবে কিন্তু, হ্যাঁ, মানে হেড অফ দ্য ফ্যামিলি প্লাস 5জন সদস্য, মোট 6জনের এখানে কলাম আছে। এবার দ্বিতীয় পয়েন্টে দেখুন, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। বলছি যে যে পরিবারের যে প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18-র নিচে, তাদের দরকার নেই। তাহলে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংক এসবিআই বা বন্ধন ব্যাংক বা আইসিআইসিআই বা পাঞ্জাব ব্যাংক হতে পারে এটসেট্রা,
তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। যে অ্যাকাউন্টটা ডিবিটি, ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টটাই দেবেন। এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। ওকে, তিনিও যদি কোনো পিএম কিষাণ বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে তার ডিবিটি দেবেন। এইবার যে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হতে চাচ্ছে মেন যে অ্যাপ্লিক্যান্ট, সেই সদস্যর তার কোন ব্যাংকে ডিবিটি করা আছে সেইটাই দেবেন। যেটা ডিবিটি করা নেই সেটা দেবেন না। তাহলে এসবিআই করা আছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন যে 11 সংখ্যার, আর আইএফসি কোডটা অবশ্যই দেবেন। আর এগুলো ফর্ম জমা দেওয়ার সময় দেখবেন ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে জেরক্স, সেখানে আইএফসি কোড পেয়ে যাবেন, সেটা দিয়ে দেবেন। এবার সদস্য টু তো আর ফর্ম ফিল আপ করছে অন্নপূর্ণা যোজনা নয়, তাহলে তার সদস্য টু, এবার এটা সে শিশু, তার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে সদস্য টু, অর্থাৎ এখানে যে তার একটি মেয়ে সুনন্দা মণ্ডল, সেই ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট আর তার মেয়ে হচ্ছে শ্রেয়া, যদি তার অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে এখানে দেবেন, নাহলে দেবেন না। আর যদি ছেলে থাকে তাহলে এখানে দেবেন। এবং সদস্য সংখ্যায় সামনে যা লিখেছিলাম, এই যে সদস্য 1, সদস্য 2 আর সদস্য 3, দেখতে পাচ্ছেন, এরকমভাবে পরপর পরপর হেফাজত করবেন না। ওই সদস্য 1-এর, সদস্য 2-এর, সদস্য 3-এর পরপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ঠিক আছে, এবার নেক্সট পেজ। এবার বলছি এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যাদের ভোটার তালিকা অংশ আছে নম্বর সহ। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার দেখবেন এমএমপি 7টা সংখ্যা থাকে। বিধানসভার ক্ষেত্রে ধরুন করিমপুরের মধ্যে বসবাস তার, নদিয়ার করিমপুর 77। তাহলে তার এপিক নাম্বার, যে সদস্য 1 যে প্রাপ্তবয়স্ক, তাহলে তার এমএমপি দিয়ে তার অংশ নাম্বার বিধানসভার ক্ষেত্র হচ্ছে করিমপুর 77। এবার যাদের মেয়ে এবং ছেলের তো ভোট ওঠেনি, বয়স কম 18 নিচে, তাহলে এপিক নাম্বার পাবে না, এগুলো লেখার দরকার নেই। আর যার পরিবারে দেখা যাচ্ছে আরও সব সদস্যের ভোট উঠেছে, তাদের সবগুলো ধীরে ধীরে দেবেন। এবার বলছি যে দেখুন, অসংরক্ষিত মানে আনরিজার্ভ, মানে অর্থাৎ এখানে জেনারেল বা সাধারণ নেই, অর্থাৎ অসংরক্ষিত টিক দেবেন যদি অসংরক্ষিত হয়। ইনি অসংরক্ষিত জন্য টিক দেওয়া হয়েছে। এছাড়াও ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি যে পর্যায়ে পড়বে, যে বিভাগে, সেটাই টিক দেবেন। এইবার যদি তাদের এসসি, ওবিসি বা এসটি হয় তাহলে কিন্তু শংসাপত্র লাগবে, অর্থাৎ এক কপি জেরক্স শুধু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার রেশন কার্ড বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? সকলেরই ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করুন। এখানে দেখবেন বিভিন্ন প্রকারের কার্ড হয়, তো আমি এখানে টিক দিয়েছি RKSY1, এটা লিখে দিলেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তুলছে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হয় তাহলে না দেবেন। সম্পদ সঠিক হলে টিক চিহ্ন দিন। দেখুন, পারিবারিক যে জমি মালিকানা, যদি জমি থাকে অবশ্যই হ্যাঁ দেবেন, এবং সেই তার রেজিস্ট্রেশন কপি বা মিউটেশনের জেরক্স বা ROR, হ্যাঁ, এটা এই ফর্মের সাথে দেবেন যদি জমি থাকে, যদি হ্যাঁ লিখেছি। এবার দেখুন, যদি পরিবারের সকল সদস্যের মোট জমি শতকে, দেখা যাচ্ছে স্বামীর হয়তো 40 শতক আছে, যে পরিবারের প্রধান, তার ওয়াইফের 10 শতক, হয়তো ছেলে মেয়ে নেই। এবার কারোর হয়তো 200 শতক হতে পারে পরিবারের প্রধান, আবার ফিমেল যে অ্যাপ্লিক্যান্ট তার হয়তো 50 শতক হতে পারে, তাহলে 200 আর 50 250 লিখবেন, যেমন জমি আছে তেমন দেবেন। এবং রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR, এটা অবশ্যই কালেকশন করে রাখবেন, ফর্মের সাথে জমা দিতে হবে। যানবাহন যদি আপনার থাকে এবং সেটা যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ থাকলে দেবেন, তখন বললে নেই এই জন্য না দিয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে আবার সেই গাড়ির সংখ্যা কটি আছে, 1টি কি 10টি লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। ঠিক আছে, এবং সেই গাড়িটি কীরকম, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে তার মডেল নাম্বার দেবেন। এবার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই হয়,
তার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ। যদি হেড অফ দ্য ফ্যামিলি সরকারি কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে তাহলে সরকারিতে টিক দেবেন। ধরুন সেই সরকারি হেড অফ দ্য ফ্যামিলি প্রধান সে সরকারি পায় সাপোজ, তাহলে টিক দিলেন। আর তার ওয়াইফ মানে সদস্য এক যে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হতে চলেছে সে ধরুন কোনো কিছু পায় না, তাহলে দিলেন না। যদি পায় সরকারি ধরুন স্বাস্থ্যসাথী, তাহলে এটা দেবেন সরকারি স্বাস্থ্যসাথী সরি। এবার প্রিমিয়ামের বিবরণ, কত টাকা প্রিমিয়াম মানে আপনার ওই কার্ডে আছে সেইটা দেবেন, 3 লাখ কি 5 লাখ। ধরুন এটা যদি 5 লাখ থাকে তাহলে এটা 5 লাখ দেবেন। এবার ছেলে মেয়ে সদস্য 2, তাদের আপনাদের যে সন্তান পুত্র বা কন্যা তাদের ক্ষেত্রেও যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে দেবেন এটা, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এবার বলছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত প্রফেশনাল ট্যাক্স দেয়? যদি দেয় তাহলে হ্যাঁ দেবেন, ইনি দেন না এই জন্য না দিয়েছি। পরিবারের সদস্য যদি প্যান কার্ড থাকে, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান, ধরুন তপনবাবু প্যান কার্ড আছে তাহলে এটা হ্যাঁ দিয়েছে, এবং তার নাম তপন মণ্ডল এবং প্যান নাম্বার। আবার যে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হচ্ছে তার নাম সুনন্দা মণ্ডল, তার প্যান নাম্বারটা দিয়ে দিলেন। আর কোনো সদস্য নেই, লিখলেন না। নেক্সট পেজ। যেগুলো আপনার সত্য তথ্য সেইগুলোই দিবেন, কারণ প্রত্যেকটা ভেরিফিকেশন হবে। কর্মসংস্থানের ধরন, এবার বলছে যে হেড অফ দ্য ফ্যামিলি ধরুন সরকারি ক্ষেত্রে যদি চাকরি করে তাহলে টিক দিবেন, যেটা সঠিক সেটাতে টিক দেবেন। ধরুন যদি চাকরি না করে, হ্যাঁ, বা পার্ট টাইম করে বা ব্যবসা করে তাহলে সেই ক্ষেত্রে টিক দিবেন। পরিযায়ী শ্রমিক হলে দেবেন ঠিক এখানে। বা কিছুই না করে বেকার বা অন্যান্য হাউস ওয়াইফ গৃহকর্ত্রী, সেটাও টিক দেওয়া যেতে পারে। আবার দেখা যাচ্ছে এই যে সদস্য 1 সে যদি কিছু না করে, কিন্তু আমি বেকারে টিক দিয়েছি বেকার, এগুলো পড়ে দেখবেন যেটা সঠিক সেটাতে টিক দেবেন। ঠিক আছে। সদস্য 2 সেও কিছু করে না, তাহলে এটা অন্যান্য টিক দিতে পারেন। ঠিক আছে। আর সদস্য 3 এটা হচ্ছে আমরা এভাবে ধীরে ধীরে এটা অন্যান্যতে টিক দিতে পারি, মানে তো সে ছাত্র, তাহলে এইভাবে যদি কারোর পরিবারের সদস্য বেশি থাকে 4-5 এইগুলো ফিল আপ করবেন। এবার বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। ধরুন বাবা মা তাদের বয়স প্রাপ্তবয়স্ক 18-র উপরে, তাহলে 2জন শিক্ষিত, অশিক্ষিত নেই, ছেলে মেয়ে তারাও পড়াশোনা করছে, তাহলে অশিক্ষিত লিখিনি বা নীল বা 0 দিয়ে দিন। এবার হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত, সে MA পাস। আর যে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হচ্ছে সেই সদস্য 1 তিনি শিক্ষিত এবং BA পাস। আর সদস্য 2 তাদের লেখার দরকার নেই, এখানে বলছে যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি প্রাপ্তবয়স্ক হয় তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে বলেছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন এটা লেখার দরকার নেই, কারণ তারা প্রাপ্তবয়স্ক নয়, শিশু। যদি হয় তাহলে দেবেন। নেক্সট পেজ। বলছে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি এর মধ্যে কোনোটি অন্তর্ভুক্ত হয় তাহলে হ্যাঁ দেবেন, এবং প্রয়োজনীয় সহায়ক নথি দিতে হবে। না হলে না দেবেন, আমি যেমন না দিয়েছি। হ্যাঁ, এবং যিনি এই পদে রয়েছে তার আবার সদস্য নাম্বার দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশন পাবে? দেখবে অনেক পরিবারেই দেখা যাচ্ছে যে রিটায়ার করে গেছে স্বামী, তার স্বামী হয়তো মারা গেছে, সেই ক্ষেত্রে পেনশনটা হয়তো তার স্ত্রী পাচ্ছে, সে অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, কিন্তু এখানে বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করবেন, আর না হলে পেনশন না পেলে না দেবেন। ধরুন ইনি পেনশন পায় না, তাহলে না দিয়ে দিলাম। কোনো সদস্যকে জিএসটি, যারা ব্যবসা ট্যাবসা করে তাদের আবার জিএসটি যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, এবং ওই জিএসটি নাম্বারটাও দিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? ধরুন এই পরিবারের মোট বার্ষিক আয় হচ্ছে 5 লক্ষ, কারো 1 লক্ষ কি 50,000 কি 20,000, যেটা বার্ষিক আয় বা 10 লক্ষ যা সঠিক সেটা দেবেন তথ্য। এবার এটা সকলের দরকার নেই। অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা, ধরুন যাদের নাম ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে, এবার CA আবেদন করেছেন, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে প্রযোজ্য হলে লিখবেন এইগুলো, আর না হলে প্রযোজ্য নয় বলে ঠিক। ধরুন
তপন মণ্ডল সি এর প্রযোজ্য নয়, তাহলে এটা প্রযোজ্য নয় বলবেন, আর এটা কিছু করার দরকার নেই। আর যদি কেউ থাকে সি এর আবেদন করেছেন, তাহলে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, তাহলে আবেদন নাম্বার ওই নম্বরটা লিখতে হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, তাহলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, এবং পরিবারের সদস্য 1, 2, 3 এভাবে দেওয়া আছে, দেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে সেই আবেদন যদি না হয়, তাহলে প্রযোজ্য নয় করবেন। ঠিক আছে, নেক্সট, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এইগুলো যদি পরিবারের প্রধানের থাকে, তার নাম্বার, আইডির সংখ্যা যে তারিখে ইস্যু করা আছে লিখতে হবে। ঠিক আছে, আর কারা প্রদান করেছে তার কর্তৃপক্ষ বিবরণ দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি, তারপর সদস্য 1-এর, 2-এর, যদি না থাকে তাহলে এটা ফিল আপ করবেন না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না, তাহলে ফিল আপ করার দরকার নেই, আর যদি থাকে তাহলে করবেন। এবার বলছি এসআইআর। এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অনেকের নাম বাদ পড়েছে, প্রায় 27 লক্ষ বা তার আশেপাশে। তাহলে পরিবারের প্রধান যদি এই ট্রাইব্যুনালে থাকে তাহলে দেবেন, আর না হলে যে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে হ্যাঁ দেবেন, আর যদি না, মানে প্রযোজ্য নয়, মানে এই পরিবার প্রযোজ্য নয়, তাহলে এটা প্রযোজ্য নয় দেবেন। ঠিক আছে, এবার দেখুন, তাহলে একইভাবে সদস্য 1 প্রযোজ্য নয়, এগুলো ফিল আপ করার দরকারই নেই। হেড অফ দ্য ফ্যামিলি যদি প্রযোজ্য না হয়, তাহলে এগুলোর দরকার নেই। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি এই পরিবারে যেমন 2টো সদস্য, তাহলে শিশুর নাম দেবেন, কোন শ্রেণীতে পড়ে, যেটা 15 বছর হয়তো 10ম শ্রেণীতে, বিদ্যালয়ের নাম। ঠিক আছে, যে বিদ্যালয়ে পড়াশোনা করে তার নাম দেবেন, সেটি সরকারি, সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড, এগুলো সব স্পন্সর্ড বিদ্যালয়, টিক দেবেন। সেটা বেসরকারি হতে পারে, স্বীকৃত মাদ্রাসা হতে পারে, যেমন হবে সেটা দেবেন। সদস্য 2, শিশু সদস্য। এখানে কিন্তু শিশু সদস্য 1, শিশু সদস্য 2, ঠিক আছে, তাদের শ্রেণী, বিদ্যালয়ের নাম, এগুলো ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এটা কিন্তু শিশু, মানে বাবা মার ক্ষেত্রে ধরা হচ্ছে না। ওই পরিবারে যদি শিশু থাকে, তাহলে শিশু সদস্য কি টিকাকরণ হয়েছে, শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, হয়তো লিখলেন হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে। যদি হ্যাঁ হয়, তাহলে টিকাকরণ কার্ড বাড়িতে দিয়ে গেছে, তাহলে সেই কার্ডের আইডি, আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এখানে দিয়ে দেবেন। তাহলে শিশু সদস্য 1-এর হ্যাঁ টিকাকরণ হয়েছে, আর যদি 2টো সদস্য থাকে শিশু সদস্য, সেটাও লিখবেন হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে, যে কোনো একটা টিক দিলেই হবে। বা টিকা যদি না করে থাকে, তাহলে হয়নি বলে টিক দেবেন, থাকলে এখানে আইডি নাম্বারটা দেবেন। ঠিক আছে, এবার বলছি সরকারি প্রকল্প আওতায় কি কি আপনি সুবিধা নিয়ে থাকেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান হয়তো যদি পেয়ে থাকে, তাহলে হ্যাঁ দেবে। এবার প্রকল্পের নাম লিখতে হবে, কিন্তু কখনো এইটা করবেন না। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, দেখুন পরের পদে কি আছে, প্রত্যাহার করতে চান? ধরুন আপনি যে হেড অফ দ্য ফ্যামিলি, সে কৃষক বন্ধু পেয়ে থাকে, সে যদি একবার হ্যাঁ দিয়ে দেয় যে প্রত্যাহার করতে চাই, তাহলে কিন্তু তার যে বছরে 2বার দেয়, তখন আর পাবেন না। অর্থাৎ জেনে বুঝে হ্যাঁ দেবেন, যেখানে সেখানে হ্যাঁ দেবেন না। তাহলে কৃষক বন্ধু পেয়েছে, ওই জন্য হ্যাঁ দেওয়ার দরকার নেই। যদি পিএম কিষাণ পেয়ে থাকে লিখবেন। এবার সদস্য 1, বারবার বলছি সদস্য 1ই হচ্ছে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত হতে চলেছে, তাহলে সে কি পায়? কৃষক বন্ধু। সে পিএম কিষাণ পায়, প্রকল্পের নামটা লিখবেন। ঠিক আছে, তাহলে এগুলো আগামী দিনেও চলতে থাকবে। তাহলে এইভাবে সদস্য 2-এর প্রকল্প, সদস্য 3-এর প্রকল্প, এইভাবে দেখবেন। এভাবে সবগুলো লিখে দেখুন। শেষে বলেছে বাদ দেওয়া হলে কারণ অফিসের কর্তৃক পূরণীয় এই ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সঠিক, তাহলে এখানে সম্মত টিক দিতে হবে। এবং এখানে দেখুন, এটা ভেরি ইম্পর্টেন্ট কলম লাস্ট পাতায়, যে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, প্রত্যেকটা একটা করে কপি দেবেন। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি, আমি অবগত। আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা প্রমাণিত হলে আমি আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা থেকে বন্ধ হতে পারে। এখানে তার নিজে সই করবেন। আর পরিবার বলতে
সেই ব্যক্তিকেই বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে এটা কিন্তু আপনাদের নয়, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তারা আপনাকে এটা দেবে না। তো একটা কথা বলি, এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম, এটা ফিল আপ করতে গিয়ে অনেকগুলি তথ্য লাগছে। প্রথমে সমস্ত ডকুমেন্টসগুলো, অরিজিনালগুলো নিয়ে বসুন বাড়িতে, সেগুলো ধীরে ধীরে একটা একটা করে আপনারা ফিল আপ করতে থাকুন। আপনারা নিজেরাই পারবেন, অসুবিধা হলে অনলাইনে করবেন, কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের এক কপি করে জেরক্স কিন্তু এই যে ফর্মের সাথে লাস্টে অ্যাটাচ করে দেবেন। বিশেষ করে পাসবুকের বা স্বাস্থ্যসাথী বা জমির যে রেকর্ডগুলো আরও আর চেয়েছে, সেইগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আগামী দিনে আপনাদের বিভিন্ন যে সামাজিক প্রকল্প সেগুলো চলতেই থাকবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কারোর সমস্যা থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি সঠিকভাবে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ওকে।